ওই যে আবার মন্ত্রী মাঝে মাঝে বলে, প্রায় সময় বলে নকল হবে না। অনেকে মনে করেছিলেন যে এহসানুল হক মিলন ভালো মন্ত্রী হবে। শপথ অনুষ্ঠানে যাওয়ার টাইমে সে কি লাভ, মাইক লাভ। আরে মিলন ভাই, লাভ মেয়েরা কি টাইম পাচ্ছে নাকি? আকাশের দিকে তাকাইতেছি, শিক্ষামন্ত্রী আসছে নাকি? মনে করলাম মিলন সাহেব আসবে, কিন্তু সে আসেনি। হেলিকপ্টার বয় আমি ওয়াশরুমে যাই না এবার। এই কেমন আছো? ভালো তো? এবছরের নাটক চলবে না, নাটক চলবে না। এই তোমরা কেমন আছো? পড়ালেখা করতেছো? নামাজ রোজা হজ যাকাত করে ব্যস্ত যাওয়া হবে নাকি? এই ভুয়া কথা শুনবেন না। বুঝায় এই সমস্ত নাটক করার দরকার আছে। নাটক কম করো প্রিয়। সাধারণ মানুষ তো স্বপ্ন দেখেছিলাম নতুন বছরের নতুন কারিকুলামে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বুঝিয়ে এবার সত্যিই ঘুরে দাঁড়াবে, কিন্তু আমাদের স্বপ্ন কি এখন সিরেফ হাসির খোরাকে পরিণত হয়েছে? দর্শক, আজকের ভিডিওর শুরুতে আপনাদের এমন এক দৃশ্য দেখাবো যা দেখে আপনি থমকে যেতে বাধ্য হবেন। খোদ শিক্ষামন্ত্রী নিজের এলাকায় গিয়ে হাসানাত আব্দুল্লাহ যেভাবে হাসতে হাসতে মন্ত্রীকে ধুয়ে দিলেন এবং বর্তমান শিক্ষা ব্যবস্থাকে তুলনা করলেন এবং তার রীতিমতো টক অব দ্য কান্ট্রি হয়েছে। কিন্তু এখানে শেষ নয়। জনপ্রিয় বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য কেন বর্তমান এই কারিকুলামকে নিয়ে এত কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন? আর আজ প্রতিটি মানুষের মুখে মুখে একই প্রশ্ন, কোথায় সেই তেজস্বী নেতা হেলিকপ্টার মিলন? তার সময়কার সেই সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা কেন আজ ভেঙে পড়েছে? বর্তমান শিক্ষামন্ত্রী এই অস্তবিরতার কারণ কি? তবে বয়সের ভার নাকি কেবলই আশার মুখের বুলি? হাসানাত আব্দুল্লাহ এবং পিনাকি ভট্টাচার্যের সেই বিস্ফোরক সব মন্তব্যের ব্যবচ্ছেদ নিয়ে আজ আমি কিছু সত্য কথা বলবো, যা হয়তো অনেকেরই হজম হবে না। শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন, কারণ আজ অনেক মুখোশ উন্মোচন হতে চলেছে। যে আবার মন্ত্রী মাঝে মাঝে বলে, প্রায় সময় বলে নকল হবে না। তো এমনিও পড়াশোনা করি না, আবার তার উপরে হচ্ছে আবার যেমনি ভয় দেখায়, সব মিলে একটা খুব অশান্তির একটা জীবন যাইতেছে, তাই না? তো সবার পরীক্ষার প্রস্তুতি দেখলাম ভালোই আছে, পাঞ্জাবি কিনা হয়েছে। ওই সময় ছোট ছোট একটু প্রেম হবে, একে ওকে ভালো লাগবে, তাই না? তোমাদের মতো অনেকে মফিজুদ্দিনের সামনে গিয়ে দাঁড়াই থাকে না? থাকে না? ইয়েস। এবার আসো, শিক্ষা এগুলো খুবই পেইনফুল একটা টাস্ক, এবং মাঝে মাঝে মনে হয় এই পড়াশোনার ব্যাপারটা কি আবিষ্কার করছে, সবচেয়ে ইউজলেস থিং, তাই না? এটা মনে হয় না? দুনিয়াতে 24 ঘন্টার মধ্যে কত কিছু করার আছে। এই কত কিছুর মধ্যে এই স্কুলে আসা, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, ক্লাস করা, পড়াশোনা করা, আবার ক্লাসের মধ্যে মাইর, এখন জানি না মাইর খেতে হয় কিনা, মানে আমাদের সময় মাইর খেতে হইতো। এখানে যতজন ম্যাডাম আছে অলমোস্ট সব ম্যাডামের মাইর খাইছে, শুধু এই যে ফেরদৌসী ম্যাডাম আমার দিকে একবারের জন্য তাকায়ও না, কারণ ম্যাডাম আমাকে অনেক পিটাইছে। তো এগুলো খুবই পেইনফুল টাস্ক, তাই না? ম্যাথস করা, সায়েন্সের পড়াশোনা করা, পরীক্ষা আসতেছে সামনে। ওই যে আবার মন্ত্রী মাঝে মাঝে বলে, প্রায় সময় বলে নকল হবে না। তো এমনিও পড়াশোনা করি না, আবার তার উপরে হচ্ছে আবার যেমনি ভয় দেখায়, সব মিলে একটা খুব অশান্তির একটা জীবন যাইতেছে, তাই না? তো সবার পরীক্ষার প্রস্তুতি দেখলাম ভালোই আছে, পাঞ্জাবি কিনা হয়েছে, তারপর হচ্ছে সব মিলে প্রস্তুতি আছে। তো পড়াশোনা অনেক কঠিন কাজ, খুবই কঠিন। ইংরেজিতে একটা কথা বলে, শর্ট টার্ম প্লেজার ব্রিংস লং টার্ম পেইন। শর্ট টার্ম পেইন ব্রিংস লং টার্ম প্লেজার। আমি বুঝাইতে পারি নাই, আমি বুঝাই তোমাদেরকে। ছোট ছোট আনন্দগুলো, মানে শর্ট টার্মের যে আনন্দগুলো আছে, এই আনন্দগুলো জীবনে লং টার্ম দুঃখ নিয়ে আসে। যেমন ধরো, মোবাইল চালানো অনেক আনন্দের কাজ না? ফেসবুক চালানো খুব আনন্দ না? পড়া ফাঁকি দিয়ে মোবাইলের বইয়ের চিপার মধ্যে মোবাইল রেখে ফেসবুকিং খুব আনন্দ না? কাঁথার নিচে মোবাইল চালাইতে খুব আনন্দ না? তারপরে হচ্ছে বিভিন্ন ফেক আইডি খোলা, বিভিন্ন অনেক আনন্দের কাজ না? স্কুল ফাঁকি দেওয়া আনন্দের কাজ কিনা? আনন্দ তো নাকি? এবার দেখো, এই যে শর্ট টার্ম আনন্দ নিচ্ছ তুমি, এগুলো শর্ট টার্ম আনন্দ, অবশ্যই আনন্দ, কিন্তু এটা জীবনে লং টার্ম পেইন নিয়ে আসে। ধরো কিভাবে লং টার্ম পেইন? তুমি দেখবে এই আনন্দটা ক্লাস 6, 7, 8, 9, 10 পাবা। এসএসসির পরে তোমাকে একটা এত ভালো কলেজে ভর্তি হইতে পারবে না, তুমি একটু পিছিয়ে যাবা। এসএসসিতে, এইচএসসিতে তুমি এরকম আনন্দ করবা, এই সময়টা সময় নষ্ট করবা, ওই সময় ছোট ছোট একটু প্রেম হবে, একে ওকে ভালো লাগবে, তাই না? তোমাদের মতো অনেকে মফিজুদ্দিনের সামনে গিয়ে দাঁড়াই থাকে না? থাকে না? ইয়েস। এবার আসো, এগুলো খুব আনন্দের বিষয়, কিন্তু এই আনন্দটা তোমাদের জীবনে লং টার্ম পেইন নিয়ে আসবে। কখন? ধরো পড়াশোনা শেষে দেখবা তোমার কিছু হইতেছে না, তোমার অনেক বন্ধু দেখবা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বিদেশে গেছে, তার সামনে যাইতে তোমার হচ্ছে রিগ্রেট ফিল হবে। তুমি দেখবা তোমার খুব খারাপ লাগবে, একটা খারাপ লাগা কাজ করবে। তুমি তাকে কংগ্রেচুলেট করবা, কিন্তু তোমার মধ্যে একটা খারাপ লাগা থাকবে। মনে হবে এক লগে পড়ছি, এত বড় হয়েছে, এ তো আমার লগে স্কুল বলাইতো, এরকম মনে হয় না মাঝে মাঝে? এবার দেখো, এই দুঃখটা তুমি আর কোনোদিনও কাটাইতে পারবে না, কোনোদিনও না। এই রিগ্রেটটা তোমার সারা জীবন থাকবে।
এবার আসুন উল্টে একটা সিনারিও, পড়াশোনা করা অনেক কঠিন কাজ, নিয়মিত পড়াশোনা করা, হোমওয়ার্ক করা, পরীক্ষায় ভালো করা, তোমার ক্লাসে যে ফার্স্ট বয়কে তুমি ট্রল করো যে আতেল বা এটা সেটা, তুমি দেখবে এই ছেলেটা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, তুমি দেখবা ওর যে লাইফের স্টেবিলিটিটা এটা কি লং টার্ম নাকি শর্ট টার্ম? এটা লং টার্ম না? তুমি দেখবা সে শর্ট টার্ম পেইনের মধ্য দিয়ে গেছে। সে ক্লাসের পড়াটা নিয়মিত করতে হবে বলে অনেক ছোট ছোট আনন্দ পায় নাই, হয়তো সন্ধ্যাবেলা বাসা থেকে বের হয় নাই, হয়তো বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারে নাই, হয়তো তার অনেক ছোট ছোট স্যাক্রিফাইস করতে হয়েছে, হয় নাই? কিন্তু একটা পরে গিয়ে যে লং টার্ম আনন্দটা পায় এটা কি পার্মানেন্ট নাকি এটা হচ্ছে তোমার টেম্পোরাল? কোনটা? এটা পার্মানেন্ট না, সে কিন্তু সারা জীবন এটা পায়। এবার সিদ্ধান্ত তোমাদের, তোমরা কি শর্ট টার্ম আনন্দ চাও নাকি লং টার্ম আনন্দ চাও? শর্ট টার্ম নাকি লং টার্ম? শর্ট টার্ম। যদি শর্ট টার্ম আনন্দ চাও তাইলে তোমাকে সারা জীবন নেতার পিছনে পিছনে ঘুরতে হবে, তোমাকে দেখবা খুব স্ট্রাগলের মধ্য দিয়ে যাইতে হবে, তোমাকে দেখবা তুমি ফেসবুকে তুমি দেখবা অনেককে কংগ্রেচুলেট করবা, হৃদয় ভাঙা নিয়ে কংগ্রেচুলেট করতে হবে, তখন তোমার খারাপ লাগবে। নেতার পোস্টিকে কমেন্ট করতে হবে, আরেকজনের উপরে নির্ভর করে তোমাকে বাঁচা থাকতে হবে। তুমি কেমন জীবন চাও? তোমরা কেমন জীবন চাও? এই জন্য আমাদেরকে শর্ট টার্ম পেইনের মধ্য দিয়ে যাইতে হবে। শর্ট টার্ম পেইন কি? শর্ট টার্ম পেইন হচ্ছে তোমাকে একটু স্ট্রাগল করতে হবে, পড়াশোনা করতে হবে, তোমাকে ধরে একটু কি বলা যায়, তোমাকে নিয়মিত বাড়ির কাজটা করে ফেলতে হবে, সামনে পরীক্ষা আছে, পরীক্ষার জিনিসটা তোমাকে করে ফেলতে হবে। তোমরা পারবা না? পারবা কিনা? তাহলে আমার সাথে সাথে বলো, শর্ট টার্ম পেইন ব্রিংস লং টার্ম প্লেজার। শর্ট টার্ম প্লেজার ব্রিংস লং টার্ম পেইন। তার মানে তোমার কাছে এখন দুইটা অপশন, তুমি আনন্দ করো কোনো সমস্যা নাই, কিন্তু এটার জন্য তোমাকে সাফার করতেই হবে। আবার তুমি এখন সাফার করো কোনো সমস্যা নাই, এটা রিটার্ন তুমি পেয়ে যাবা। ধরো সকালে একটা লোক সূর্য দেখতে চায়, সূর্য কিভাবে ওঠে এটা দেখতে চায়, তাহলে কি সে ঘুমের আনন্দ পাবে? তার ঘুমের আনন্দ পাওয়া সম্ভব? তার মানে কি তার ঘুমের আনন্দ স্যাক্রিফাইস করে তাকে সূর্য দেখতে হবে। এবার আসো, কেউ যদি ঘুমের আনন্দ পাইতে চায় তাহলে সকালে কি স্যাক্রিফাইস করতে হবে? সূর্য দেখার আনন্দ। তুমি ফেসবুকও চালাবা, ভালো রেজাল্টও করবা, স্কুল ফাঁকিও দিবা, ভালো রেজাল্টও করবা, বাড়ির কাজও করবা না, ভালো রেজাল্টও করবা, টিচারের কথাও শুনবা না, ভালো রেজাল্টও করবা। জীবন এত আনফেয়ার না, তোমাকে একটা স্যাক্রিফাইস করতেই হবে। তোমাকে অবশ্যই অবশ্যই যদি সূর্য দেখতে চাও তাহলে ঘুমের আনন্দ বাদ দিতে হবে, আর যদি ঘুমের আনন্দ পাইতে চাও তাহলে কোনটা বাদ দিতে হবে? তাইলে তুমি যদি জীবনটাকে বৃথা কাটাইতে চাও, আনন্দে কাটাইতে চাও, তাহলে তোমাকে কি বাদ দিতে হবে? পার্মানেন্ট প্রেশার তোমাকে বাদ দিতে হবে। এবার আসো, আমাদের মাঝে মাঝে মনে হয় না যে আব্বা আম্মা এত প্রেশার দেয় কেন, টিচার এত প্রেশার দেয় কেন? এটা মনে হয় কিনা? মনে হয় না? ধরো 2 দিনের জীবন 3 দিনের স্কুলের পিঠা, এরকম মনে হয় কিনা? একটা লোক, একটা ছেলে, ও ঘুরে উড়াইতেছে, ঘুরে উড়ানোর সময় তার কাছে মনে হয়েছে আমার হাতে যদি নাটাইটা না থাকতো তাইলে তো আমার ঘুড়িটা আরো উপরে উঠতে পারতো। আমরা ঘুরে উড়ানোর সময় কি করি? নাটাইটা হাতে রাখি না এবং ঘুড়িটা উপরে উঠে, তাই তো? ওর কাছে মনে হয়েছে আমার কাছে যদি নাটাইটা না থাকে তাহলে ঘুড়িটা তো আরো উপরে উঠতো, তাই না? এবার আসো, সে কি করলো? নাটাইটা ছেড়ে দিছে। তো ছেড়ে দেওয়ার পরে দেখছে ঘুড়ি তো উপরে উঠেই নাই, বরং 2-4টা গুপ্তা টোত্তা দিয়ে হচ্ছে নিচে পড়ে গেছে। তো আমাদের জীবনটা এমন, এই যে আমাদের আব্বা আম্মা নাটাইটা ধরে রাখে না, টিচাররা নাটাইটা ধরে রাখে না, যাতে করে আমরা একটা ব্যালেন্স অ্যান্ড রেসপন্সিবল লাইফ লিড করতে পারি। যখনই আমাদের কাছে মনে হবে তারা আমাদেরকে কেন এত শাসন করে, এটা বাদ দিয়ে দিই, আমাদের মা বাবা কেন শাসন করে, এটা বাদ দিয়ে দিই, তাইলে দেখবা তুমি তো উপরে উঠতেই পারবে না, বরং দিকভ্রান্ত হয়ে তোমরা হচ্ছে নিচে পড়ে যেতে হবে। তুমি দেখবা তোমার আশেপাশে অনেক বন্ধু বান্ধব আছে, বাপ মার শাসন মানে নাই, টিচারের শাসন মানে নাই, এখন তার নেতার পিছনে ঘুরতে হয়, হয় কিনা? আছে না এরকম? তোমাদের বন্ধু বান্ধবের মধ্যেও তুমি দেখবে এরকম, বাপ মার শাসন মানে নাই, টিচারের শাসন মানে নাই, এখন দিন শেষেতে সে এখন দিকভ্রান্ত প্রতীকের মতো ঘুরতেছে। সুতরাং এই শাসন আমাদের জীবনে খুবই দরকার, টিচারদের শাসন খুবই দরকার, মা বাবার শাসন খুবই দরকার। এই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এই শাসনগুলোকে তোমরা মিস করবা কিছুদিন পরে। তোমাদের এখানে কি সবাই এই এসএসসি পরীক্ষার্থী? সবাই এসএসসি পরীক্ষার্থী? কারা কারা এসএসসি পরীক্ষার্থী? ক্যান ইউ প্লিজ রেজ ইউর হ্যান্ড? ও তোমরা এসএসসি পরীক্ষার্থী, রাইট? ওকে, তোমরা যারা পরীক্ষার যা প্রস্তুতি নিছো আলহামদুলিল্লাহ। পরীক্ষা কবে? কবে? 21 তারিখ। যা প্রস্তুতি নিছো আলহামদুলিল্লাহ। এখন অনেক প্রস্তুতি নিতে যাওয়ার কোনো দরকার নাই, এখন যত প্রস্তুতি নিতে বেশি চেষ্টা করবা, এবার রিভাইজ করো। রিভাইজ, তোমাদের পড়াশোনা একটা মেথড আছে, আমি শেষ করে দিচ্ছি আর জাস্ট 2 সেকেন্ডস। সেটা হচ্ছে না ওইদিকে আর না যাই, শেষ করে দিই, কারণ আরেকটা প্রোগ্রাম অলরেডি 11:50 বাজে, এখানে গরম অনেক। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থেকো। আজ আর পড়াশোনা করতে ভালো লাগে না, পড়াশোনা ভালো না লাগা কোনো অপরাধ না।
পড়াশোনা যাদের ভালো লাগে না, এটা না করা কোনো অপরাধ না। তোমাদের যেটা করতে ভালো লাগে তোমরা সেটা করো। যদি মনে হয় তোমরা বিদেশে যাবা তাহলে বিদেশে যাও, ক্রিয়েটিভ কিছু করতে মন চাই তাহলে ক্রিয়েটিভ কিছু করো, যেটা করে তোমরা আনন্দ পাও এবং প্রোডাক্টিভ তোমরা এই জায়গায় সময় দাও। তোমরা ভালো থেকো। আজকে আমাদের 3 জন শিক্ষক আমাদের থেকে বিদায় নিচ্ছে, আমির স্যার, ওলিউল্লাহ স্যার এবং আমাদের যিনি আমাদের সার্ভিং হেডমাস্টার ছিলেন, ওনাকে আমরা পাইনি যদিও, কিন্তু আমরা লাস্ট 1.5-2 বছর ওনাকে দেখেছি। উনি খুব রেসপন্সিবল এবং উনি আমাদের জায়গা থেকে স্কুলের ভিজিবল অনেক ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে উনি অনেক কাজ করেছেন। ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। ওলিউল্লাহ স্যার আমার সরাসরি শিক্ষক ছিলেন, বিভিন্ন কাজে উনি আমাদেরকে হেল্প করেছেন। আমির স্যার আমার স্কুলের আমার সরাসরি শিক্ষক ছিলেন। আমরা এই রুমে স্যারের ক্লাস করতাম। আপনারা আমাদের প্রজন্মের পর প্রজন্ম আপনাদের কৃতকার্য, আপনাদের কৃতকর্ম আমরা শিক্ষার্থীরা বয়ে নিয়ে যাব। আপনাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং দেবিদ্যার আপনারা যারা আছেন আমরা সবাইকে নিয়ে একটা সুখী সমৃদ্ধ উন্নত একটা দেবিদ্যার করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরীক্ষা কেন্দ্রের উপর থেকে হেলিকপ্টার গেছিল, শব্দ শুনছিলেন না? লাস্ট 5 মিনিট আগে ওখান থেকে সব আকাশের দিকে তাকাইতেছে, শিক্ষামন্ত্রী আসছে নাকি? মনে করলাম মিলন সাহেব আসবে কিন্তু সে আসেনি। হেলিকপ্টার বয় আমি ওয়াশরুমে যাই না এবার। এই কেমন আছো? ভালো তো? এবছর আর নকল চলবে না, নকল চলবে না। এই তোমরা কেমন আছো? পড়ালেখা করতেছো? বিএনপি সরকার বারবার দরকার। পরীক্ষা কেমন হয়েছে? অনেক বেশি জোশ হয়েছে, পরীক্ষা পুরো ফাটাই দিয়েছে। আমরা ভয় পাচ্ছিলাম কিন্তু পরীক্ষা এত ইজি হবে এটা কখনোই আশা করি নাই। পুরো প্রো। পরীক্ষা অনেক চলতেছে, ভালো অস্থির অস্থির। সেরা পরীক্ষা হয়েছে। সেরা কোশ্চেন অনেক ইজি, গাইড অনেক ইজি। বিএনপি সরকার বারবার দরকার। পরীক্ষা যেন মাউন্ট সেভাবেই হয়েছে। পরীক্ষা নিয়ে যে ঢুকতে দেয় না এগুলো আমি কোনো বেরা খাই না। আমাদের সবসময় সহায়তা করেছে, আমরা ঘড়ি দেখতে পাচ্ছি সবদিকে সহায়তা হয়েছে, আমাদের কোনো অসুবিধা হয়নি পরীক্ষা দিতে। সেটা ওরকম কোনো ব্যাড ইফেক্ট বা কোনো খারাপ ইয়া হয়নি আমাদের উপর। গার্ড বলতে আপনার যথাযথভাবে গার্ড হওয়া উচিত, একদম স্বাভাবিকভাবে ওরকমই ছিল। পরীক্ষা কেন্দ্রের উপর একটা হেলিকপ্টার গেছিল, শব্দ শুনছিলেন না? পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিট আগে, লাস্ট 5 মিনিট আগে তো হেলিকপ্টারের শব্দ শুই না ওখান থেকে সব আকাশের দিকে তাকাইতেছে, শিক্ষামন্ত্রী আসছে নাকি? শিক্ষামন্ত্রীর ধন্যবাদ, কোশ্চেন মোটামুটি সহজ আসছে। পরীক্ষা কেমন হয়েছে? অনেক বেশি জোশ হয়েছে, পরীক্ষা পুরো ফাটাই দিয়েছে। আমরা ভয় পাচ্ছিলাম কিন্তু পরীক্ষা এত ইজি হবে এটা কখনোই আশা করি নাই। এত সোজা কোশ্চেন আর হয়নি, এত সোজা কোশ্চেন আইনি বলি। অনেকে তো ভয় পাচ্ছিল যে শিক্ষামন্ত্রী কি করবে। না ভাই, শিক্ষামন্ত্রী কালকে আমি ওর রাতে অনেক এক্সাইটেড ছিলাম পরীক্ষার জন্য, ঠিক আছে। দেন আজকে যখন হল আসছে ওরকম কিছু মনে হয় না আসলে পরীক্ষাটা। কোশ্চেন হবে এটা আমরা ভাবিনি, কিন্তু আমাদের ভাবা ছিল পরীক্ষা উপর দিলেই সরকার শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। অবশ্যই আমি শিক্ষামন্ত্রীকে অবশ্যই আমরা ধন্যবাদ দিব, অনেক সুন্দর পরীক্ষার আয়োজন করছে এবার। হেলিকপ্টার বয় আমি ওয়াশরুমে যাই না এবার। পরীক্ষা জিনিসই করে দেবে, প্রশ্ন ছিল। পরীক্ষা অনেক ভালো হয়েছে, কোনো ভয় ছিল না। মিলন সাহেবকে জিন্দাবাদ। মিলন স্যারকে ধন্যবাদ দিবেন কিনা? না 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 ধন্যবাদ দিব না, এত সহজ কোশ্চেন করে নাই। পানি 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 সমুদ্রের পানি এটা সব কমন করছে। মিলন স্যারকে ধন্যবাদ দিবেন কিনা? জি না। কেন? কারণ সে যা আমাদের রুলসগুলো দিয়েছে তার রুলসগুলো একদমই আমাদেরকে মানে কি বলবো নার্ভাস করে দিচ্ছে। আমরা এই প্রথমবার হচ্ছে বোর্ড পরীক্ষা দিতেছি, কিন্তু আমাদের উনি এমন প্যারা দিয়েছে প্রথম দিক দিয়ে যা আমরা মানে বুঝতে পারি না যে আমরা কি করব। উনি বলছে আমাদেরকে যে গার্ড অনেক খারাপ হবে, তোমরা আমাদের করতে পারবে না। বাট আলহামদুলিল্লাহ আমাদের গার্ড যে টিচারগুলো পড়ছে অনেক ভালো ছিল, ওনারা অনেক টিচাররা ভালো ছিল, অনেক হেল্প করছে আমাদের বোর্ড পরীক্ষা। থ্যাঙ্কস অনেক স্কুলে টিচার। কেমন আছো? ভালো তো? এবছর আর নকল চলবে না, নকল চলবে না। হ্যাঁ অনেক ভয় ছিলাম আমরা, এরপরে পরীক্ষার হলে গিয়েও ভয় লাগতেছিল, কিন্তু পরীক্ষার হলে কেন ভয় পাইছিলেন? হেলিকপ্টারের শব্দ শুনে নাকি? হ্যাঁ হ্যাঁ অনেক হালকাতে ভাবছিলাম, কিন্তু পরে পরীক্ষা দেওয়ার পরে প্রশ্ন আসার পরে তারপরে আমাদের মনে হচ্ছে না অনেক ইজি, কোয়েশ্চেন অনেক ইজি ছিল, একদম পানির মতো সহজ, একদম বছরের শুরু থেকে যেরকম পড়ছি ওরকমই সহজ। ভাবছিলাম অনেক ডিপ প্রশ্ন আসবে, ওরকম কিছুই আসেনি। মনে করলাম মিলন সাহেব আসবে কিন্তু সে আসেনি, তার জন্য আমরা অপেক্ষা করবো। মিলন স্যারকে ধন্যবাদ দিতে চান কিনা সহজ করার জন্য? অনেক ধন্যবাদ দিতে চাই আমাদেরকে এত কষ্ট দেওয়ার জন্য। ধন্যবাদ। অনেকে মনে করেছিলেন যে এছাড়া লোক মিলান ভালো মন্ত্রী হবি। হ্যাঁ, শপথ অনুষ্ঠানে যাওয়ার টাইমে সে কি লাভ, মাইসে এক লাভ। দেখেন হ্যাঁ, আরে মিলন ভাই লাভ মেয়েরা কি টাইম পাচ্ছে নাকি? হুদা এই সমস্ত নাটক করার দরকার আছে? নাটক কম করো পিও, এটাই তো বলে আজকালকার পোলাপান। তো দেরি করে আসিছেন কেন? লাভ মেয়েরা কি দেখাতে চান? আপনি শিক্ষার কি উন্নয়ন করবেন সেটা তো দেখছে জনগণ। দেখেন নাই? দেখেন কি কয় পোলাপানদের, ছোট বাচ্চাদের কি কয় শোনো। বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? জায়মা রহমান। তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে, তাই না? দেখেছেন, এটা ওনার হাইট অফ ইমাজিনেশন। জাইমা রহমানের সাথে তোমরা রাজনীতি করবে। জাইমা রহমানের নাম কি? এটাই হইতেছে প্রশ্ন তার। হ্যাঁ, 20 বছর পরে আপনার দল তো থাকবে না, এটাও শেষ টান। এরকম একটা অনাধুনিক দল টিকবে না বাংলাদেশে। আপনি যেভাবে মন্ত্রণালয় চালাইতেছেন, আপনার মন্ত্রণালয় একটা ব্যর্থ মন্ত্রণালয় হবে। আমি সরি মিলন ভাই, আপনাকে আমি পছন্দ করি, কিন্তু আপনি যা করতেছেন আপনার মন্ত্রণালয় একটা ব্যর্থ মন্ত্রণালয় হবে। আপনি দরকার হলে আমার সাথে কথা কয়ে নিন, কেন হবে আমি এক এক করে ধরাই দিব। আমি আর একটা ক্লিপ দেখাই, আপনারাই দেখাই, দেখেন। আপনি আপনার মেয়েকে আপনার স্কুলে আপনার হেডমাস্টারিতে পড়ান নাই, আপনার নিজের উপরই তো আপনার আত্মবিশ্বাস নাই। আপনি আপনার মেয়ের ডাক্তার বানিয়েছেন, কেন চলে এসেছেন আমার কোচের মেয়ে ডাক্তার হয়েছে, কিন্তু আপনার মেয়ে ডাক্তার করার জন্য আপনি কুমিল্লা পড়িয়েছেন। আপনার মেয়ে এখানে রয়েছে, যারা আপনার ক্লাস করে তারা ডাক্তার হতে পারে না, কুমিল্লা গেলে ডাক্তার হতে পারে। আপনি তো আপনার দায়িত্ব অপারগতা করেছেন। আপনার এলামনাইতে আপনার কয়জন ডাক্তার আপনার হেডমাস্টার জীবনে এই স্কুল থেকে হয়েছে সেই পরিসংখ্যানটা আমাকে দেন।
পার্সেন্টেজ কম, কারণ আমাদের ওয়াইলিয়ার সকল অভিভাবকের অবস্থা একরকম নয়। ছাত্রদের পিছনে যেটা বিনিয়োগ করা প্রয়োজন ওইগুলোর মধ্যে বিনিয়োগ করতে পারছে না। তোমার বাবা কি ছিল যাই মেকানিক ছিল, তোমার বাবা কি ছিল? হ্যাঁ, কার্পেন্টার ছিল। ওরা কিভাবে হলো? কোন শিক্ষকদের মানুষ বানিয়েছে? কে তাদেরকে ইন্সপিরেশন দিয়েছে? আপনার হাজার হাজার ছাত্রছাত্রী আপনাদের বেরিয়েছে, একটিও ডাক্তার বানাতে পারেন নাই। কেউ জবাব দিতে যায় না। দেখেছেন, আপনি শিক্ষককে ছাত্রীদের সামনে ধমকাইতেছেন। আপনি কি শিক্ষকদের প্রভু নাকি? মাস্টার আপনি যদি লিডার হন তাহলে আপনার টিমের সাথে ব্যবহার করে নাকি কেউ? আপনি তো লিডারশিপের ল জানেন না মিলন ভাই। ওনাকে যদি আদৌ কিছু বলার থাকে প্রাইভেটলি বলেন, ডেকে পাবলিকলি প্রেস করবেন, প্রাইভেটলি কোচ করবেন। কোচ তাও এইভাবে বলবেন না। বয়স্ক মুরব্বী মানুষ, আপনারই টিমের মানুষ, তারা এইভাবে বেইজ্জত করলেন ছাত্রীদের সামনে, তার নিজের ছাত্রীদের সামনে। সে ছাত্রীদের সামনে মাথা উঁচু করে পড়াইতে পারবে? আপনি তো শিক্ষকের মাথা উঁচু করে দিবেন, আপনি তো মাথা নামাই দিলেন কেন? আপনারা তো হেডম হেলিকপ্টার নিয়ে 25 বছর আগে চক্কর মেয়েরা পয়েন্ট কামাইছেন, ভাবছেন এখনো সেই সিস্টেমে কাজ চলবে? চলবে না। দেখেন নতুন জেনারেশনের পোলাপান কেমনে টল করে আপনাদের, দেখেন। তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করতো? করতে হবে, নকল আর হবে না। কি বল? এই তোমরা কেমন আছো? পড়াশোনা ঠিক মতো করো তো? করতে হবে, নকল আর হবে না। শুনেছেন, আমি কয়ে যাইতেছি, লিখে রাখেন। বিএনপি সরকার পর্বত প্রমাণ ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে বিদায় হবে। কয়ে গেলাম আজকে, লিখে রাখেন। মানুষ রাষ্ট্র চালানোর ভুল ব্যর্থতা মেনে নেয়, মাফ করে দেয়। যেটা মাফ করে না সেটা হইতেছে গাদ্দারি, চালাকি। বিএনপি জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, জনগণকে বেকুব ভাবছে, জনগণের সাথে চালাকি করছে, আর ক্ষমতাকে চিরস্থায়ী বলে মনে করছে। আপনারা তো এখনই বন্ধুহীন হয়ে পড়ছেন, শুধু জাতীয় ভাবে না আন্তর্জাতিক ভাবে বন্ধুহীন হয়ে পড়ছেন। জনতার কাছে নিজেকে সমর্পণ করলে রক্ষা পেতেন, জনতাই আপনাকে রক্ষা করতো, পাশে দাঁড়াইতো। আপনাদের জনতার দরকার নাই, দরকার পরাশক্তির আশীর্বাদ, ভারতের ভালোবাসা। যান নিজের মারেন। পশ্চিমের একটা পরিকল্পনা ছিল -2, -1 হয়েছে, জনতাই করেছে, বাকি মাইনাস তারাই করবে। আপনার নতুন প্রভুরা অখুশি হবে না, তারাই চাইছিল -2 হোক। বাংলার মানুষ আজাদ হবে একদিন না একদিন, আর আপনারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবেন। 10ই আগস্টের আগ পর্যন্ত আমাদের সবার মনে, আপনিও চিন্তা করে দেখেন, আপনার মনে, সমস্ত জাতির মনে একটা স্বপ্ন জাগরুক ছিল যে ছাত্র জনতার বিপ্লব আমাদের শুধু স্বাধীনতাই এনে দেয়নি, কারণ আমাদের সামনে একটা নতুন বাংলাদেশের অপার সম্ভাবনার দুয়ার খুলে দিছে। এবং নিঃসন্দেহে সবার মনে তখন ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে যে একক নেতৃত্বের নাম উচ্চারিত হচ্ছিল সেটা তারেক রহমান, আমার মনে। আর দল হিসাবে বেগম খালেদা জিয়া, বিএনপি। আমার কাছেও আমাদের চোখে একটা সেদিন ছবি ভাসতেছিল, ইমাম খামেনি যে বিমান থেকে অবতরণ করতেছে, কালজয়ী সেই ছবিটা। লাখো মানুষের ঢল নামবে বিমানবন্দরের পথে, সব মানুষের, আমরাও যাব। কিন্তু তারপর দল হিসাবে বিএনপি করলোটা কি? আমাদের স্বপ্নকে ছেড়ে দিল শাহবাগীদের হাতে, ছাত্রীদের হাতে। তারেক রহমান সেটাকে সাপোর্ট করবো, 24কে গুরুত্বহীন করতে 71কে নিয়ে আসলেন। তার দল নিজের দল ব্যতীত সবাইকে শত্রুতে পরিণত করলেন। দেশে শুরু হয়ে গেল অতীতের সেই হিংসা হানাহানির রাজনীতি। নিশ্চিত ক্ষমতায় চলে যেতেছে এই দম্বে কর্মীদের অনিয়ন্ত্রিত আস্ফালন আর লুটপাট। জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ায় অন্তর্বর্তী সরকারের প্রত্যেকটা সংস্কার প্রচেষ্টার বিরোধিতা করলেন। প্রেসিডেন্ট সরকারের প্রত্যেকটা দিন নরক বানায় দিলেন। কত আন্দোলন করলেন, আপনারা নিজেরা করেছেন। সর্বতভাবে পদে পদে বাধাগ্রস্ত করে দুর্বল করে তুলছেন তাদেরকে। ক্ষমতার পালা বদলের যে রক্তাক্ত অভ্যুত্থান, তার বিপরীতে নিজেদেরকে দাঁড় করেছেন। ইতিহাস তারেক রহমানকে জননন্দিত মহানায়ক, স্টেটসম্যান হওয়ার একটা সুযোগ দিছিল, কাজে লাগাতে পারলো না তারেক রহমান। দৃঢ়ভাবে দাঁড়াইতে পারলো না জুলাইয়ের পাশে। উনি পিএম হবেন, রাষ্ট্রনায়ক হবেন না, স্টেটসম্যান হবেন না। স্টেটসম্যান হওয়া ওনার ভাগ্যে নাই। পিএম হাসিনাও ছিল, ক্ষমতা হাসিনারও ছিল। বাংলাদেশের ইতিহাসে অনেক পিএম আসবে, কাউকে মনে রাখবে না ইতিহাস বা বাংলার মানুষ। বাংলাদেশে কয়জন প্রাইম মিনিস্টার ছিল সেই নামগুলো কেউ বলতে পারবে না। আজকেও প্রেসিডেন্ট কয়জন ছিল সেই নামও কেউ বলতে পারবে না। তারেক রহমান বলতে পারলেন না যে দেশের ভবিষ্যৎকে ফ্যাসিস্টের রেখে যাওয়া, জঞ্জাল মুক্ত করতে যা কিছু করা দরকার, প্রয়োজনে যতদিন লাগুক তাই যেন করা হয়। বিপরীতে কি তুললেন? নির্বাচনের জিকির তুললেন। আমরাই সব করব, আমরাই করব, আর কারো কিছু করার প্রয়োজন নাই। এটাই হয়ে দাঁড়ালো দলীয় ভাষ্য। আর এখন কিছুই করতেছে না, যা যা করে গেছে সেগুলো জারে ফেলে দিতেছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে যা খুশি তাই করার ইচ্ছা, দলীয় স্বার্থের অনুকূলে না হলে সমস্ত অর্জনকে ছুড়ে ফেলার আস্ফালন। এই জাতির স্বপ্নকে বিএনপি ভেঙে চুরে চুরমার করে তবেই থামবে, নিজেও মরবে, দেশটাকেও মারবে। কিন্তু আমরা সেটা হইতে দেব না। বাংলাদেশের আজাদি আমরা নিশ্চিত করব। আজাদির লড়াই, আজাদির কাফেলা থামবে না। ইনকিলাব জিন্দাবাদ। শিক্ষামন্ত্রী হওয়ার আগে যতটা প্রশংসিত ছিলেন, শিক্ষামন্ত্রী হওয়ার পর যেন এহসানুল হক মিলন ততটাই সমালোচিত হচ্ছেন। কখনো শিশুদের রাজনীতি করার কথা বলছেন, তো কখনো জাইমা রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরছেন। এহসানুল হক মিলন শিক্ষাঙ্গনের অনিয়ম ও দুর্নীতির শেকড়ে হাত না দিয়ে নকল নিয়ে পড়ে আছেন বলেও কেউ কেউ মন্তব্য করে। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর অতীত অভিজ্ঞতা ও সফলতার ভিত্তিতে এহসানুল হক মিলনকে শিক্ষামন্ত্রী করে তারেক রহমানের বিএনপি সরকার। দায়িত্ব পেয়ে তিনি বিভিন্ন সভা সমাবেশে পরীক্ষায় নকলের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন। পড়তে
হবে, নকল আর হবে না, কথাগুলো তিনি বলেছেন। একটা সময় বাংলাদেশের বোর্ড পরীক্ষাগুলোতে নকল হতো ঠিকই, তবে বর্তমানে নকলের ধারণা ও পদ্ধতি দুটোই বদলেছে। এখন ডিজিটাল যুগ, তাই সরাসরি নকলের থেকে প্রশ্নফাঁস ও জালিয়াতির বিষয়গুলো পরীক্ষার ক্ষেত্রে বেশি দেখা যায়। এহসানুল হক মিলন এসব নিয়ে তেমন কথা বলেননি। এছাড়া শিক্ষাঙ্গনে যে হাজারটা অসঙ্গতি আছে তা নিয়ে তিনি কতটুকু কাজ করছেন সেটাও অনেকের প্রশ্ন। মানসম্মত শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা একটা মাত্র অংশ, এর বাইরেও আছে অসংখ্য দিক। পাঠ্যক্রম যুগোপযোগী করা, যোগ্য শিক্ষকের সংখ্যা বাড়ানো, গ্রামীণ স্কুলগুলোর মানোন্নয়ন সহ কাজ করার আছে অসংখ্য জায়গা। শিক্ষাকে টেকসই করার জন্য এহসানুল হক মিলনকে সেসব দিকেও নজর দেওয়া জরুরি বলে মনে করছেন নেটিজেনরা। এছাড়া এহসানুল হক মিলনের কিছু কথাবার্তা ও কর্মকাণ্ড নিয়েও মাস দুয়েকের ভেতর সমালোচনা হয়েছে। রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে এবং এখন থেকে রাতে রাস্তায় ঘুরলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে, দায়িত্ব নিয়ে এমন মন্তব্য করেছিলেন তিনি। এরপর থেকেই শুরু হয়েছিল পুলিশের অ্যাকশন। সোহরাওয়ার্দী উদ্যান সহ দেশের বিভিন্ন স্থানে হওয়া পুলিশি অভিযানে অনেকগুলো অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। কিছু ক্ষেত্রে কোনো প্রমাণ না পেয়েও শিক্ষার্থীদের লাঠিপেটা ও শারীরিক হেনস্থা করার অভিযোগ আসে পুলিশের বিরুদ্ধে। শিক্ষামন্ত্রীর সে বক্তব্য ও পুলিশের ভূমিকা অপরাধীদের জন্য হলেও কোনো কোনো ক্ষেত্রে এর ভুক্তভোগী হয়েছে সাধারণ তরুণরা। কোনো ধরনের অপরাধে না জড়িয়ে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার সবার আছে। সে অধিকারের উপর হস্তক্ষেপ করা এবং কোনো কারণ ছাড়াই হেনস্থা করার মতো ঘটনাগুলো সমালোচনা তৈরি করেছিল। এহসানুল হক মিলনকে নিয়ে সমালোচনার বড় একটা কারণ তার প্রতি মানুষের অতি প্রত্যাশা। এই প্রত্যাশা মূলত শিক্ষামন্ত্রী হিসেবে তার অতীত সফলতার জন্য। 2001 সালে প্রয়াত খালেদা জিয়ার নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার 2/3 বেশি আসনে জয়লাভের পর তাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব নেওয়ার পর এহসানুল হক মিলনের ব্যাপক কর্মতৎপরতা দেশে আলোচনা তৈরি করেছিল। একদিকে তিনি যেমন পরীক্ষায় নকল রোধে নানা কৌশল নিয়েছিলেন, তেমনি শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নিয়েছিলেন। দেশে তখন পাবলিক পরীক্ষা তথা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছিল নকল প্রবণতা। ঢাকার বাইরে পরীক্ষা কেন্দ্রের চারপাশে নকল সরবরাহকারীদের ভিড় লেগে থাকতো। তখন পরীক্ষা শুরু হলেই তৎপর হয়ে উঠত কেন্দ্রের বাইরের এই লোকজন। আর পরীক্ষার হলে প্রবেশের সময়ও কোমর বেঁধে মোজায় গুজে নকল নিয়ে যেত অনেক পরীক্ষার্থী। সমাজের ভয়াবহ এই রোগ সারাতে পারছিলেন না কেউ। সেখানে আসার আলো হয়ে আসেন এহসানুল হক মিলন। তার মনে তখন দৃঢ় সংকল্প, নিজের মন্ত্রণালয়ে কাজ করে দেখাতে হবে। সেই কাজ এমন হবে যা দীর্ঘকাল মনে রাখবে বাংলাদেশের মানুষ। সবচেয়ে কঠিন কাজের দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। পাবলিক পরীক্ষায় নকলের ভাইরাস উচ্ছেদ করতে নেমে পড়েন। এই কাজে নেমে সমাজের ভালো মানুষের সমর্থন যেমন পেয়েছিলেন, তেমনি বাধা এসেছিল স্থানীয় প্রভাবশালীদের কাছ থেকে। তবে এসব বাধা তোয়াক্কা করেননি তিনি। সঙ্গে 2-1 সাংবাদিক নিয়ে ছুটে যেতেন দেশের প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষা কেন্দ্রগুলোতে। বেশি বেশি কেন্দ্র পরিদর্শনের সুবিধার জন্য কখনো ব্যবহার করতেন হেলিকপ্টার। তবে এখন আর সেটার প্রয়োজন হবে না। পরীক্ষার হলে সিসি ক্যামেরা। অবশেষে একটা কথাই বলতে চাই, তাই শিক্ষা কোনো গবেষণাগারের গিনিপিগ কে নয় যে যা খুশি তাই নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে। হাসানাত আব্দুল্লাহর সেই হাসিমাখা আক্রমণ কিংবা পিনাকি ভট্টাচার্যের যৌক্তিক বিশ্লেষণ, এগুলো আসলে কেবল সমালোচনা নয়, এগুলো আমাদের দেশের সদস্য নাগরিকদের মনের গভীরের আত্মনাদ। আমরা এমন একজন শিক্ষামন্ত্রী বা এমন এক অভিভাবক চেয়েছিলাম যার কাজে গতি থাকবে, যার সিদ্ধান্তে স্বচ্ছতা থাকবে। যেমনটা মানুষ এক সময় হেলিকপ্টার মিলনের মাঝে দেখেছিল, সেই হেলিকপ্টার মিলন গেল কই? এই মিলন তো সেই মিলন নয়। তা যদি কেবলই মুখের বুলি হয়ে থাকে, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্যে কি আছে তা ভাবলে সত্যি গা শিউরে ওঠে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন শিক্ষামন্ত্রীর এই বিতর্কিত কর্মকাণ্ড এবং আব্দুল্লাহর সেই বক্তব্যের সাথে কি আপনি একমত? আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এবং বা সদস্যতা বাড়াতে চাইলে শেয়ার করতে ভুলবেন না। আজ এইখানে শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।